রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের অভ্যন্তরে এবং বাংলাদেশের বাইরে যেখানে বসে আজকে এই মুহূর্তে আমার এই লাইভটি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা। লাইভের শুরুতেই আজকে যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের পরিবারের সকল বিদাহী আত্মা এবং বর্তমান করোনা পরিস্থিতিতে যারা সারা পৃথিবীতে মারা গিয়েছেন ইতিমধ্যে, তাদের সকলের বিদাহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। পরম করুণাময়ের নামে আজকের এই আত্মকর্মসংস্থানের নামে যে ফেসবুক লাইভটি সেটি শুরু করছি। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি যারা আমার মতো অতি সাধারণ ও নগণ্য মানুষকে দারুণভাবে উৎসাহ দিয়েছেন ফেসবুক লাইভ করার জন্য, যাদের অনুপ্রেরণায়, যাদের উৎসাহে আজকের এই ফেসবুক লাইভে আবারও আসা। এটি 17তম লাইভ। আজকে করোনা নিয়ে খুব বেশি কথা হবে না, যে কথাটি অল্পের ভিতরে যে কথা হবে সেটি হলো, আপনারা অনেকেই জানেন 1920 সালে এবং 1929 থেকে 1939 সালে এবং 2007 এবং 2008 সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এসেছিল। আমরা যদি এই তিনটি মন্দার যোগফল দাঁড় করাই, আসন্ন বিশ্বের যে মন্দার কথা ধারণা করা হচ্ছে সেটি তার চাইতে ভয়ঙ্কর হবে এবং অনেক গুণ ভয়ঙ্কর হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলতে চাচ্ছেন যে এই করোনা দীর্ঘস্থায়ী হবে এবং এতে কমপক্ষে 5টি ওয়েভ আসবে সারা পৃথিবীব্যাপী। এটি বাংলাদেশের একক কোনো সমস্যা না, এটি সারা পৃথিবীর একটি সমস্যা। এটি আপনারা অলরেডি অবগত আছেন। যখন এহেন একটি পরিস্থিতি, সেক্ষেত্রে সারা পৃথিবীব্যাপী উৎপাদন হ্রাস পাবে, মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে, মানুষের নিকট থাকা পুঁজি কমে যাবে, সেগুলো আপনারা উপলব্ধি করতেই পারছেন। সেই সাথে আর্থিক সামর্থ্য যখন হ্রাস পাবে তখন ভোগের ক্ষমতাও হ্রাস পাবে। চরম অনিশ্চয়তা তৈরি হবে সারা পৃথিবীব্যাপী এবং আর্থিক বৈকল্য তৈরি হবে, যেটি অনেকের জন্যই অপ্রত্যাশিত এবং মারাত্মক পরিস্থিতি তৈরি করবে। এহেন পরিস্থিতিতে আত্মকর্মসংস্থান কত বেশি জরুরি সেটি নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আসলে কর্মসংস্থান কি সেটি আমরা সবাই জানি, কম বেশি প্রত্যেকেরই ধারণা আছে যে নিজের আয়, নিজের উন্নতি, নিজের রোজগার নিজে করা। পৃথিবীতে যারা সফল ব্যবসায়ী তাদের প্রত্যেকেই অত্যন্ত আত্মপ্রত্যয়ী ছিলেন, যেটি আত্মকর্মসংস্থানের জন্য বেশি জরুরি। সেখানে নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো, ইট ক্যান বি ডু বাই মাই সেলফ। এই আত্মবিশ্বাসকে সারা পৃথিবীকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে পারে এবং সারা পৃথিবী মনে হতে পারে আপনার গ্রাম। আমি যেহেতু বাংলাদেশের আত্মকর্মসংস্থান নিয়ে কথা বলছি, বাংলাদেশের মানুষের আত্মকর্মসংস্থান নিয়ে কথা বলছি, এবং এর আগে যেটা বলছিলাম যে আয় কমে যাবে, সে প্রেক্ষিতে আমি একটু তথ্যগুলো উপস্থাপন করতে চাই যেগুলো এটির সাথে রিলেভেন্ট। যেমন আমরা সবাই জানি পার ক্যাপিটাল ইনকাম, মাথা পিছু আয়। আমরা এও জানি যে বাংলাদেশ ধীরে ধীরে বাড়তে বাড়তে সেই $300-350 থেকে এখন $2000 পার ক্যাপিটাল ইনকাম পৌঁছেছে, অর্থাৎ প্রায় 17,000 টাকা পার ক্যাপিটাল ইনকাম। এটি হয়তো ভবিষ্যতে আরও উপরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। বাট যখন আমরা এই অবস্থায় আছি তখন নিশ্চয়ই আমাদের জানতে ইচ্ছে করে যে আসলে পৃথিবী কোথায় আছে। ধরে নেই আমি যে দেশটিতে আছি সে দেশটি পৃথিবীর সবচেয়ে বেশি পার ক্যাপিটাল ইনকামের দেশ, এবং সেটি হলো $1,39,000 পার ক্যাপিটাল ইনকাম, প্রায় আমাদের 70 গুণ। আমরা ইদানিং সিঙ্গাপুরের সাথে নিজেদেরকে অর্থনৈতিক যে অনেক শক্তিশালী তুলনা দিই। সেই সিঙ্গাপুর এর পার ক্যাপিটাল ইনকাম $1,06,000, যেটি প্রায় আমাদের 53 গুণ। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের কথাই না হয় বলি তাহলে, যেটি পরপর গত 40 বছরে দুবার দীর্ঘ যুদ্ধের
ঘাস হয়ে বেড়াচ্ছে এবং যুদ্ধ এখনও সেখানে চলছে, সেটি হলো ইরাক। সেই ইরাকের এই মুহূর্তে পার ক্যাপিটাল ইনকাম $19,000। আমাদের চারদিকে ঘিরে আছে প্রতিবেশী রাষ্ট্র, বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভারতের পার ক্যাপিটাল ইনকাম $9,000, ভিয়েতনামের $8,700। এটি কোনো দুঃসংবাদ বা সুসংবাদ নয়, এটি বাস্তবতা। আমি বাস্তবতাটুকু আপনাদের সামনে তুলে ধরলাম এ কারণেই যে আমি যদি আত্মকর্মসংস্থানের কথা ভাবি, তাহলে আমাকে প্রথমে ভাবতে হবে আমি কোন অবস্থান থেকে ভাবছি, আমার রাষ্ট্রের অবস্থান কি। আমার রাষ্ট্র বিভিন্ন সেক্টরে যে জব অপরচুনিটিগুলো তৈরি করতে পারছে তার সীমিত সাধ্যের মধ্য থেকে, তার মধ্যে সবচেয়ে বড় খাত হলো বেসরকারি খাত। এই বেসরকারি খাতের মধ্যে অন্যতম প্রধান খাত পোশাক শিল্প খাত, যেখানে 50 লাখ বা তার কম বেশি শ্রমিক কাজ করেন এবং শ্রমিক এবং কর্মচারী মিলে 30 লাখের বেশি নারী কাজ করেন যেখানে। তো এ তো গেল পোশাক শ্রমিক খাত। সরকারি কী অবস্থা দেখি তাহলে। সরকারি আজকে মোট পদ বহন করছেন 3,13,848 জন। এটি বাংলাদেশের অবস্থা। 12,17,062 জন, যার মধ্যে শূন্য পদ আছে 3,13,848 জন। অর্থাৎ সব মিলে 15,40,000-এর মতো আমাদের সরকারি পদ আছে, যেখানে খালি আছে 3,13,848 জন। এই মুহূর্তে পুলিশ অত্যন্ত আলোচিত এবং সম্মানিত। সেই পুলিশে কর্মরত আছেন মাত্র 1,88,724 জন, যাদের আবার মাত্র 7% নারী। আনসারে কর্মরত আছেন 1,22,640 জন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এটি নীতিগত কারণে সংখ্যা বলা যায় না, সে কারণে আমি সংখ্যা উল্লেখ করছি না। সেখানেও কিছু কর্মরত আছেন, যেটি সংখ্যা উল্লেখ করাটা শোভনীয় নয়, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রাথমিক শিক্ষক আছেন সরকারি স্কুলে 63,601 জন। আমরা 2008 সালে একটি কৃষি শুমারি করেছিলাম, সম্ভবত তারপরে বাংলাদেশে কোনো কৃষি শুমারি হয়নি। তখন আমরা দেখেছিলাম যে 2,95,95,736 জন আমাদের কৃষক রয়েছেন, যদিও আমার ধারণা এই মুহূর্তে এটি 4 কোটি হবে। এই যে কৃষক রয়েছেন বা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন, এটি আমাদের জনসংখ্যার তুলনায় অত্যন্ত অপ্রতুল। আর কৃষি পেশায়ও যে আমরা বড় কিছু করতে পারবো বা বড় জায়গা নিতে পারবো, সেটিও সম্ভব নয়, এই কারণে যে দেশে মোট চাষ জমির পরিমাণ 3,66,57,000 একর। 18 কোটি লোকের জন্য 3,66,57,000 একর জমি রয়েছে। এই জমির মধ্যে আবাদি জমি রয়েছে 2,01,94,000 একর, এবং চাষের অযোগ্য, যেখানে চাষ করা সম্ভব না, তেমন জমি রয়েছে 25,80,000 একর, এবং খাস জমি রয়েছে 6,51,000 একর। আপনি জানেন কি আপনার আমার মাথা পিছু গড় জমি কতটুকু? মাত্র 23%। এই 23%-এর মাত্র 13% ব্যবহারযোগ্য, যদি আমি ধরি আমার দেশের জনসংখ্যা 18 কোটি। এবার আসুন, অফিসিয়ালি আমাদের বেকার কতজন? আমাদের অফিসিয়ালি বেকার 26,80,000। বাস্তবে কি তাই? অবশ্যই বাস্তবে তাই নয়। আমাদের যে অফিসিয়ালি বেকার, তার তুলনায় বেকারত্বটা কত বেশি আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। অর্ধেক নারী মানে 9 কোটি নারী। আমি যদি ধরি 18 বছরের নিচে এবং 65 বছরের উপরে, তাহলে কোনোভাবেই তা 3 কোটি হবে না। তারপরে ধরে নিচ্ছি 3 কোটি যুক্তির খাতিরে, অর্থাৎ 6 কোটি কর্মক্ষম নারী রয়েছেন। 6 কোটি কর্মক্ষম নারীর মধ্যে মাত্র 1 কোটি বা তারও অনেক কম আমরা বিভিন্ন পেশায় জড়িত রয়েছেন। অর্থাৎ এখানেই 5 কোটি বা তার বেশি নারী আছেন যারা তার গর্ভে বিশ্ববিদ্যালয়ে সম্মানিত শিক্ষক, ডক্টর, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, এমপি ধারণ করছেন, লালন করছেন, বড় করছেন, কিন্তু সমস্ত অর্থনীতির ব্যাকগ্রাউন্ড যারা চালাচ্ছেন, যারা আসলেই অর্থনীতির শক্তি, বাট আপাত দৃষ্টিতে তাদের যে অর্থনৈতিক চালিকা শক্তি সেটি জিডিপিতে আসছে না, এমনকি তার যে চিন্তা, চেতনা, ভাবনা, তার ইচ্ছা, তার ভালো লাগা, সেগুলোতে তার অর্থ ব্যবহার হতে পারছে না। একটু চিন্তা করে দেখুন, আমরা আমাদের দেশের কত বৃহৎ অংশকে
এই কর্মজীবী বা কর্মক্ষম করে তুলতে পারিনি, বা আমরা সেভাবে সেরকম দেশ এখনও লালন করি না, সেই পরিস্থিতি তৈরি হয়নি আমাদের। হয়তো খুব শীঘ্রই সেটি তৈরি হবে। আমি আজকের এই লাইভটি 3টি গ্রুপের জন্য মূলত ভাগ করেছি। প্রথম গ্রুপ হলো আমার সেই মায়েরা এবং বোনেরা যারা সত্যি সত্যি অসম্ভব মেধাবী, যাদের এই সমাজকে দেওয়ার, নিজের সন্তান ছাড়াও পুরো সমাজ বা বিশ্বকে দেওয়ার অনেক কিছু আছে। আমি সেই মা এবং বোনদের জন্য, এবং তাদের সাথে যারা বেকার যুবক আছেন, বেকার তরুণ আছেন, যারা দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও একটি জব খুঁজে পাচ্ছেন না, একটি চাকরির সংস্থান করতে পারছেন না, তাদেরকে আমি একটি গ্রুপে অন্তর্ভুক্ত করেছি। আমার দ্বিতীয় গ্রুপ হলো আমার সেই দিনমজুর বন্ধুরা, রিক্সা চালক বন্ধুরা, পোশাক শিল্প থেকে চাকরিচ্যুত বোনেরা, ভাইয়েরা, বিদেশগামী এবং বিদেশ ফেরত বন্ধুরা, এবং গ্রামের উচ্চশিক্ষিত শিক্ষিত যুবকরা, যুবতীরা। আর তৃতীয় হলো বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে যারা অবস্থান করছেন বাংলাদেশি, তারা। প্রথমে আমি আসছি এই যে বর্তমান পরিস্থিতিতে এটি কেন জরুরি। আমি বিশ্বাস করি আমরা যদি এই মুহূর্তে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরা করতে না পারি, এ জাতীয় পজিটিভ চিন্তা করতে না পারি, চারদিকে মৃত্যুর মিছিল, অনিশ্চয়তার মিছিল, কখন পৃথিবী আবার স্বাভাবিক হবে সেই দুশ্চিন্তা, আর্থিক অনিশ্চয়তা, বেঁচে থাকার লড়াই, এগুলো আমাদেরকে ভয়ঙ্কর মানসিক ব্যাধিতে ফেলবে। এটি বলার অপেক্ষা রাখে না যে সত্যি সত্যি এগুলো আমাদেরকে মানসিক ব্যাধিতে ফেলবে, এবং এটা থেকে বের হতে হলে আমাদের যারা মানসিক ব্যাধিতে পড়ব, সেটা যদি 5-10% হয়, সেটি হিউজ 18 কোটি দেশের জন্য। তো সেখান থেকে বেরোতে হলে আমাদের কর্মমুখী চিন্তা শুরু করতে হবে, এবং এই কর্মমুখী চিন্তা এই মুহূর্তে কোনোভাবেই আপনি বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করে করতে পারবেন না। আপনাকে আত্মকর্মসংস্থানের ভাবনায় ঢুকে যেতে হবে। ভাবনাগুলো খুব সহজ, আমি বিশ্বাস করি আপনারা সবাই ভাবনাগুলো নিয়ে জানেন। আমি জানা কথাগুলোই আপনাদেরকে বলবো, এবং এগুলো আপনাদের দ্বারাই সম্ভব, এত সহজে সম্ভব। আমি আপনাকে এটিকে দুটো ভাগে ভাগ করছি। প্রথম গ্রুপের জন্য আমার মা, আমার বোন এবং আমার বেকার ভাইয়েরা, আপনাদের জন্য সেটি হলো দুটো। প্রথম হলো স্থানীয় বাজারে আপনার মেধাকে বিনিয়োগ করা, আপনার আত্মকর্মসংস্থান খুঁজে বের করা। আরেকটি হলো বৈদেশিক বাজারে দাপটের সাথে লড়াই করা। স্থানীয় বাজারে যে আমরা আমাদের অবস্থানকে নিশ্চিত করতে পারি, এটি অনেকগুলো উপায় করা যায়। আজকে ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের কল্যাণেই কিন্তু আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। আমি অনেক দূরে বসে আপনাদের সাথে কথা বলছি, আপনারা আমার প্রত্যেকটা কথা শুনতে পাচ্ছেন। সেক্ষেত্রে ইন্টারনেটের এই যুগে এসে আপনারা ইন্টারনেটের মাধ্যমে এমন কিছু কাজ করতে পারেন যেগুলো অতি সহজেই সংসারে একটা আয়ের ব্যবস্থা হতে পারে। আমার যে ভাইটি গত 4 বছর বা 5 বছর বেকারত্বের ঘানি বয়ে বেড়াচ্ছে, যে ভাইটি আমার জুতা একটার পর একটা শেষ হয়ে গেছে চাকরি খুঁজতে খুঁজতে, আমার যে ভাইটি ঋণ করে ঘুষের টাকা জোগাড় করছে যে কোথাও যদি একটা চাকরি হয় ঘুষ দিয়ে হলেও, সে ভাইটি আজকে যদি নিজে থেকে এই লড়াইকে বিশ্বস্ততার সাথে পালন করতে পারেন, বিশ্বাসের সাথে পালন করতে পারেন, আত্মপ্রত্যয়ের সাথে পালন করতে পারেন, আজকে শুধু আপনি বা আপনার পরিবারের জন্য কর্মসংস্থান হবে না, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনিই হয়তো আগামী বছর ঘুরে 10, 50, 100, 200, 1000 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। সিম্পল উদাহরণ দিচ্ছি, পাঠাও। আপনারা পাঠাওয়ের সাথে পরিচিত 4 জন যুবক কী সাফল্য দেখিয়েছেন। তারা মেধাবী, তারা এক্সট্রা অর্ডিনারি। আপনি তাদের চাইতে, আমাদের চাইতে অনেক বেশি মেধাবী। শুধু আপনি আপনার মেধাকে ব্যবহার করেননি বলেই আজকের এই অবস্থা। আপনি প্লিজ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি স্থানীয়ভাবে আয়ের ব্যবস্থা করতে চান বা আন্তর্জাতিকভাবেই করতে চান, তাহলে আপনাকে ভুলে যেতে হবে আপনি নারী অথবা পুরুষ। আপনি ঘরে বসে আপনার আব্রুর ভিতর থেকেই এই কাজটি সহজভাবে করতে পারেন এই ইন্টারনেটের যুগে। আমি নিশ্চিত হয়ে বলছি, ইনশাল্লাহ আপনি পারবেন। যেখানে বাংলাদেশের রপ্তানিতে মাত্র 2% নারী, আমরা যদি এটি করতে পারি তাহলে দেখা যাবে যে আগামী 5 বছরের মধ্যে 40% নারী চলে আসবে। তার অর্থ এই না পুরুষ কমে যাবে, বাট আমরা রপ্তানিতে অনেক বেশি সামনে চলে যাব ইনশাল্লাহ। আর এটি করতে গেলে যেটি করার, আপনি একজন মা, আপনি ঘরে রান্না করছেন, আপনি অসম্ভব ভালো রান্না জানেন, এটি আপনার একটা বিশাল গুণ। এটি কারা ভোগ করছে? আমরা, যারা আপনার পরিবারের সদস্য। কোনো কিছুর বিনিময়ে না। আপনি ভালোবাসেন, স্নেহ করেন, দাওয়াত দেন, আমরা খাই, অথবা রেগুলার আপনি আপনার পরিবারের জন্য আয়োজন করেন।
এটি যে কমার্শিয়ালি করা সম্ভব, বাণিজ্যিকভাবে করা সম্ভব, লাভজনক হওয়া সম্ভব, সেটা কি আপনি জানেন? আপনার হাতের মজাদার পিঠা যে সারা ঢাকা শহর বা আপনার যে শহরে আছেন সে শহরের মানুষ খেতে পারে এবং সেটা কমার্শিয়ালি হতে পারে, সেটা কি আপনি জানেন? এই ক্যাপাসিটি যে আপনার আছে আপনি জানেন, এবং আপনি হয়তো জানেন না যে এই কাজটি করে দেওয়ার জন্য আপনার ঘরে যে ছেলেটি বা মেয়েটি আছে যে কম্পিউটার সায়েন্সে পড়েছে বা যে জানে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় অথবা কিভাবে বিজ্ঞাপন তৈরি করতে হয়, আপনার ঘরেই কিন্তু সে আছে, কিন্তু আপনি কখনো উদ্যোগী হননি, যার ফলে এই কর্মসংস্থানগুলো তৈরি হয়নি। এখানে শুধু খাবার বা পিঠা না, অনেক ধরনের বেকারি আইটেম, আপনার হাতের কাজ, মানসম্মত হাতের কাজ, মানসম্মত গিফট আইটেম, বুটিকের আইটেম। আজকে ঈদ সামনে রেখে অনেকেই পোশাক বিক্রি করছেন, পোশাক, এমনকি জুতাও বিক্রি করা সম্ভব। ঢাকায় অনেক জায়গা আছে। আপনি কি জানেন আপনার ঘরকে ব্যবহার করে একটা গ্রোসারি হতে পারে, যে গ্রোসারিটা ডেলি অন্ততপক্ষে 5 থেকে 15,000 টাকা শুধু ঘরের ভিতরে বসে বিক্রি করতে পারবে, কোনো কাস্টমার আসবে না, আপনার একজন ছেলে ডেলি অন ডেলিভারি করে আসবে 500 মিটার, 300 মিটার বা 1 কিলোমিটার রেডিয়াসে। এটি সম্ভব। কি করে সম্ভব? সহজ, আপনার কাছেই সেই মেধা আছে। যদি না থাকে, আমি শামীম আহসানের মতো হাজার শামীম আহসান আপনার পাশে আছে। আমি নিশ্চিত থাকেন আপনার পাশে আছে এই সেবা দেওয়ার জন্য। আমি আছি বিনা পয়সায় সফটওয়্যার, বিনা পয়সায় বিজ্ঞাপন নিয়ে। অনেকেই আছে এরকম, অনেকেই এটি করতে পেরে নিজেদেরকে সার্থক মনে করবে। আপনি এগিয়ে আসুন, আপনার পাশে অনেককেই পাবেন। যারা সফটওয়্যার রিলেটেড কাজ জানেন তারা সফটওয়্যার তৈরি করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, ডিজিটাল মার্কেটিং করতে পারেন, ডাটা এন্ট্রি করতে পারেন, গ্রাফিক ডিজাইন করতে পারেন, ভিডিও এডিটিং করতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন, ওয়েব ডিজাইন করতে পারেন, মোবাইল অ্যাপস, মোবাইল গেমিং এগুলো তৈরি করতে পারেন। এগুলো কিন্তু সহজ, এগুলো আপনার সাধ্যের মধ্যে। হয়তো আপনি ভাবছেন, আরে ভাই বলেন তো বিক্রি হবে কিভাবে? বিক্রির দায়িত্ব না হয় আমি নেব, আমার মতো এরকম হাজারো শামীম, লাখো শামীম নেবে। নিশ্চিত থাকুন বিক্রি হবে, কিন্তু আপনি কিন্তু বিক্রি করতে পারবেন। পৃথিবীটা একটি গ্রাম, যদি আপনি বুঝতে পারেন যে গ্রামের ঠিকানাটা কোথায়, আপনাকে কোথায় খুঁজে নিতে হবে, এবং খুঁজে নেওয়াটা খুবই সহজ। আপনার মধ্যে প্রত্যয়ী ভাব থাকতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে আপনি সেই জায়গাটায় আছেন। আপনি জানেন আমাদের দেশে এখন 9.5 থেকে 10,500 চিকিৎসক বের হয় বছরে। আমাদের এই ইদানিং যে 2,000 চিকিৎসক যোগ হয়েছে সেসহ মোট সরকারি চিকিৎসক হলো 13,000। সরকারি বেসরকারি মিলে সর্বসাকুল্যে কর্মজীবী চিকিৎসক হলো 1,10,000। তাহলে বাকি চিকিৎসকরা কোথায়? বাকি চিকিৎসকরা এখন পুলিশ, এখন জজ, এখন বিসিএস পরীক্ষা দিয়ে ফরেন মিনিস্ট্রিতে আছেন, অনেক অনেক ভিন্ন ভিন্ন পেশায় আছেন। তো এই যে চিকিৎসকরা, এরাও কিন্তু আপনি দেখেন 5 বছর 6 বছর বসে এই চিকিৎসা পেশা অর্জন করেছে। এটা বিশেষ পেশা। এই পেশা পুলিশ হওয়ার জন্য নয়, এই পেশা কাস্টম অফিসার হওয়ার জন্য নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার জন্য নয়। কিন্তু আমাদের যে ছেলেটা বা যে মেয়েটা একটা দীপ্ত বাসনা নিয়ে, ইচ্ছা নিয়ে মানব সেবার কল্যাণে চিকিৎসার জন্য চিকিৎসক হবে ভেবে গিয়েছিল, সে কিন্তু তার পথ হারিয়েছে। বর্তমান বাস্তবতা তাকে পথ হারাতে বাধ্য করেছে, তাকে পুলিশ অফিসার হতে বাধ্য করেছে। সে সেবা দিচ্ছে, বাট চিকিৎসক হয়ে না। তো সে কিন্তু চিকিৎসক হয়ে সেবা দিতে পারে, কারণ টেলিমেডিসিন ওয়ার্ল্ড ওয়াইড এত বেশি ডেভেলপ করছে। আপনি যদি টেলিমেডিসিন প্রপারলি করতে পারেন, তাহলে আপনি জাস্ট 10-12 জন একসাথে হয়ে একটা টেলিমেডিসিন কোম্পানি করুন। আপনারই যে বন্ধু বুয়েটে আছে, যে ওয়েব ডিজাইন করতে পারে, যে এই অ্যাপস তৈরি করতে পারে, তার সাহায্য নিন। আর না হলে আমি শামীম আহসান, আমার মতো হাজারো শামীম আহসান আপনার পাশে থাকবে। আমাদের দেশের আর্কিটেক্টরা, আমি মধ্যপ্রাচ্যে বা ইউরোপে বা আমেরিকায় যেটা দেখেছি, আর্কিটেকচারাল ডিজাইনের উপর প্রচুর টাকা ব্যয় হয়। আমাদের দেশের সেই আগের আর্কিটেক্টদের মধ্যে অনেক মহীয়সী আর্কিটেক্ট সারা পৃথিবীতে ছাপ রেখে গেছেন তার কাজের। আমাদের আর্কিটেক্টরা কিন্তু সেটি করতে পারে। মধ্যপ্রাচ্যের বাজারে যদি আপনি প্রবেশ করতে চান, আপনি হয়তো অ্যারাবিক ট্রান্সলেট করতে পারে এরকম একজন লোক সাথে রাখতে হবে, যেটা আপনার ডিজাইনকে বুঝিয়ে দিতে সক্ষম হবে। এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আপনি মার্কেটিং করবেন, সেই দেশগুলোতে আপনার একজন করে আর্কিটেক্ট থাকতে হবে, যে আপনার সাইনিংয়ের জন্য, বলিডিয়া বা মিউনিসিপ্যালিটি সাইনিংয়ের জন্য থাকবে। অ্যাপস আমাদের কাছে আছে, মার্কেটিং অ্যাপস অনেকের কাছে আছে, আপনার কাছে আছে, আপনি আমার চাইতে ভালো জানেন, তাহলে আপনি কেন করছেন না? আজকে শিক্ষিত তরুণ তরুণীরা যারা এই ওয়েব ডিজাইন বা ওয়েবের সাথে সংশ্লিষ্ট না, একসময় তারা টিউশনি করতেন। গত 3 মাস তাদের টিউশনি বন্ধ। কেন বন্ধ? করোনা। টিউশনি বন্ধ, আয় বন্ধ, রুটি বন্ধ। অথচ স্ক্রিন বোর্ড সহ আপনি ঘরে বসে ভিডিওতে যেভাবে সামনাসামনি টিউশনি করাতেন, সেই টিউশনি আপনি এখনও করাতে পারেন। আপনি নিজে পারছেন না, আমরা আছি আপনার পাশে। আমাদের মতো এরকম হাজারো মানুষ এই অ্যাপসগুলো জানে, এগুলো ডেভেলপ করতে জানে। আপনি সহজ করে, একেবারে সহজ করে আপনি এটাকে তৈরি করতে পারেন। যদি না পারেন তাহলে সাহায্য নিন। আজকে অনেক প্রকৌশলী আছে যারা ড্রোন বানাতে পারেন,
আপনি ড্রোন বানাতে পারেন, আপনি ড্রোন বানান, বানিয়ে আমাদের কৃষকদেরকে সেবা দিন, সার এবং ওষুধ ছেটানোর সেবা, সময় বেঁচে যাবে। আজকে বাংলাদেশে কিছুদিন আগ পর্যন্ত ধান যে মেশিন দিয়ে কাটা হবে বাংলাদেশে কেউ চিন্তাও করতো না, আজকে কিন্তু গ্রামে পৌঁছে গেছে। তাহলে আপনার ড্রোন দিয়ে এই যে কীটনাশক বা সার ছিটানো, এটা কেন হবে না? আজকে আমরা ডেঙ্গু মশার ভয়ে থরকম্প, আমরা ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ড্রোন ব্যবহার করতে পারি, আপনার ড্রোন। এটি যদি আপনি নিয়ে আসেন প্রজেক্ট, আমার মনে হয় মিউনিসিপ্যালিটিগুলো সাদরে গ্রহণ করবে, কারণ এটি সহজ হবে। এমনকি ধরেন করোনায় কেউ আক্রান্ত হয়ে পড়ে আছেন, পুলিশ বা অন্যান্য যে কেউ তার কাছে যাওয়া ঠিক হবে না। আপনি জানেন না সে কি করোনায় আক্রান্ত অথবা করোনায় আক্রান্ত নয়, তাকে স্প্রে করে তারপরে তাকে উদ্ধার করতে যাওয়াটা মঙ্গল, সেটাও কিন্তু ড্রোনের মাধ্যমে হতে পারে। এত কিছু পরেও আমি যেটি বলবো যে এগুলো যদি আপনার কমপ্লিকেটেড মনে হয়, পেশা তো আপনার, আয় তো আপনার। আপনি 15,000, 20,000, 25,000 টাকা বেতনের জন্য যেভাবে ছুটে বেড়াচ্ছেন একটা চাকরির নিশ্চয়তার জন্য, অথচ সেই কাজটা আপনি ঘরে বসে করতে পারেন। আমার যে বোনটি সকালবেলা বাসে চেপে অফিসে যাচ্ছেন, কত লাঞ্ছনা নিয়ে যাচ্ছেন মাঝে মাঝে, যেটি বলার অপেক্ষা রাখে না, যেটি অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। আমরা এখনও মানুষ হয়ে উঠিনি, বেশিরভাগ আমরা যারা এই অন্যায়গুলো করি, পুরুষরা সম্মান দিতে জানি না, জায়গা দিতে জানি না। তারা এত কষ্ট করে অফিসে যান, আপনি দরকার হলে বাসায় শুধু ক্লিনিং অ্যান্ড আয়রনিংয়ের কাজ করেন, আপনার 500 মিটার রেডিয়াসে, আপনার চেহারা কেউ দেখবে না, আপনার একটা লোক থাকবে যে গিয়ে কালেক্ট করে নিয়ে আসবে, দিয়ে আসবে। এগুলোর ছোটো ছোটো বিজ্ঞাপন আপনি ফেসবুক ওরিয়েন্টেড করতে পারেন, আপনি করতে পারেন। আপনার পেশাকে আপনি আপনার আব্রুর ভিতর থেকে ভালোভাবে চালাতে পারেন। নতুন পদ্ধতি এসছে বায়োফ্লক্স, আপনি বায়োফ্লক্সের কাজ করুন না কেন, কোনো অসুবিধা নাই। বায়োফ্লক্সের কাজ আপনি কি জানেন, মাত্র 30,000 টাকা ইনভেস্ট করে 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত বায়োফ্লক্সে বছরে আয় করা সম্ভব। এটি মাছ চাষ, অতি সহজ। আপনার ঘরের সামান্য জায়গায় সামনে বা পিছনে অথবা বাসার ছাদে আপনি এটি করতে পারেন। এটির জন্য আলাদা পুকুরের দরকার নাই, আলাদা জায়গায় যাওয়ার দরকার নেই। আসলে কি আমরা খোঁজার চেষ্টা করি কোথায় আমাকে নিয়োজিত করতে পারি, তাহলে বাংলাদেশের অর্থনীতির ওপর অনেক পজিটিভ প্রভাব ফেলবে এবং এখন যে চাকরির বাজারের উপর যে ভীষণ রকমের চাপ আছে সেটি কমে যাবে। আমি এবার আসি আমার দিনমজুর ভাইদের প্রতি, রিক্সা চালক ভাই, চাকরি হারানো পোশাক শ্রমিক, শিক্ষিত গ্রামের যুবক, বিদেশগামী অথবা বিদেশ ফেরত, তাদের প্রতি আপনারা কি ভেবে দেখেছেন এই ইটকাঠের শহর আপনি কি দিয়েছেন, আপনাকে কি দিয়েছে? আপনি গ্রামের সেই সম্মানিত মানুষটি ছিলেন, 10 জনের ভিতর 3 জন আপনাকে সালাম দিত। ঢাকা শহরে এসে সর্বোচ্চ দেওয়ার পরেও তুই তোকারি, মাঝে মধ্যে চড়থাপড়, খারাপ ব্যবহার, কত লাঞ্ছনা। তারপরে মাস শেষে যদি কোনো টাকা টিকত, জামানত আছে কি? চিন্তা করে দেখুন তো, ডিসেম্বর মাসে কত জমিয়েছিলেন, জানুয়ারিতে কত জমিয়েছিলেন, ফেব্রুয়ারিতে কত জমিয়েছিলেন, মার্চের কথা না হয় বাদই দিলাম, আমরা করোনার আক্রমণে পড়েছি। আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, ভাইরা আমার, এই ইটকাঠের শহর আপনাদের জন্য না। আপনারা এই শহরে আসবেন, রাজ করতে আসবেন। যে গ্রামে আছেন সেই গ্রামেই 7, 9, 11 অথবা 15 জন মিলে ছোট্ট গ্রুপ তৈরি করুন সমমনাদের নিয়ে। রাস্তার দুপাশে গ্রামের সেখানে এমন কোনো কিছুর চাষ করুন, ধরুন পেঁপে, কলা, কাজি পেয়ারা অথবা কোনো ফলের কলম লাগান। গ্রামের মজা পুকুর অথবা বিল অথবা খাল, এগুলো যদি মাছ চাষের যোগ্য হয় অথবা বায়োফ্লক্সের মতো ব্যবস্থা করা যায়, সেটি আপনারা করতে পারবেন। আপনি যদি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় অথবা মধ্যপ্রাচ্যে আসতে পারেন, সিঙ্গাপুরে যেতে পারেন, আপনি কি এই বিনিয়োগটা আপনার 5 জন বন্ধুকে নিয়ে করতে পারেন না? এমনভাবে পরিকল্পনা করুন আপনার মাসের একটা আয় আসে, যেটি মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে বা মধ্যপ্রাচ্যে এসে যে অক্লান্ত শ্রম দিবেন তার চেয়ে বেশি হবে ইনশাল্লাহ। বাট আপনার প্রত্যয় লাগবে, আপনার লজ্জা করলে চলবে না। আপনি গ্রামে, আপনার নিজের গ্রামে বসে এই কাজটি করে আপনার সম্মানহানি হবে না, বরং আপনি সম্মানিত হবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আজকে যারা ঈদ ফেরত, আজকে আমি দেখলাম যে অনেকে ঈদের দেশে ফিরে যাচ্ছেন, যারা ঈদ ফেরত তারা ঈদে ফিরে যান, কিন্তু ফিরে গিয়ে এমন কিছু করুন যাতে এই শহরে আপনাকে এমনিতে আসতে না হয়। আমি আরও যেটি বলবো সেটি হলো যে যারা এটি করছেন তারা দুটো ভাগ করবেন, একটি হলো বিপণন ভাগ, উৎপাদন ভাগ এবং বিপণন ভাগ। বিপণন ভাগ এই জন্যই আপনাদের করতে হবে যে আপনি
যে উৎপাদন করছেন আজকে কৃষকরা তার পণ্য বিক্রি করতে পারছে না। আমাদের দেশের মধ্যস্বত্বভোগীরা তারা মূলত ভীষণভাবে মুনাফা করে। আমি জানি না ঢাকায় আপনারা আজকে কত দিয়ে গরুর মাংস বা মহিষের মাংস কিনেছেন গরুর মাংস মনে করে। আপনি জানেন ভারত থেকে আমরা এটি মাত্র $3.5-3 আমদানি করি, $3 আমদানি করি। আমরা মধ্যস্বত্বভোগী যারা ব্যবসায়ী তারা অধিক মুনাফা করি, যেটা পৃথিবীর আর কোথাও করে না। এত ইলিজিক্যাল মুনাফা কোথাও করে না। আপনারা যদি কৃষকের পণ্যগুলো ঢাকায় নিয়ে আসেন, হোলসেল বাজারগুলোতে বিক্রি করেন, তাহলে আপনি রাজ করতে ঢাকায় আসবেন। ঢাকায় আসবেন আপনি দামি পোশাক কিনতে, ফ্যাশনেবল আইটেম কিনতে, ঢাকাকে দেখে যেতে। ঢাকার কাছে করোনা চাইতে না, বড় শহরগুলোর কাছে করোনা চাইতে না। আপনারা যদি ওটা করতে পারেন, উৎপাদন যদি বাড়াতে পারেন, আমি জানি আমি আমার বন্ধুরা ভালো প্যাকেজিং কোম্পানি করতে পারবো আপনার ফসল দিয়ে, যেটি ইউরোপের বাজারে, আমেরিকার বাজারে, মধ্যপ্রাচ্যের বাজারে রাজ করবে। আজকে আমাদের উৎপাদন কম, তাই আমরা করতে পারছি না। আপনি এই বাজারগুলোতে বাংলাদেশের পণ্য খুব একটা পাবেন না। আপনি উৎপাদন করেন, ইনশাল্লাহ এখানে এই বাজারগুলোতে আসবে। শুধু তাই না, বাংলাদেশে অনেক প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে উঠবে ইনশাল্লাহ। কিন্তু শহরের উপর যে চাপ তৈরি করছেন, বস্তিতে যে অমানবিক জীবনযাপন করছেন, ইনশাল্লাহ তার চেয়ে আপনারা ভালো থাকবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা ছোট ছোট গ্রুপ তৈরি করুন। আজকে যে শ্রমজীবী মানুষটি আমার এই ভিডিও শুনতে পাচ্ছেন না, যে শিক্ষিত যুবক যিনি শুনতে পাচ্ছেন, তিনি শ্রমজীবী মানুষের কানে এটি পৌঁছে দিন যে আমরা সবাই মিলে দেশটাকে গড়ব এবং এভাবেই আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আমাদের ভিতরে দেশপ্রেম থাকতে হবে এবং আমাদের ভিতরে নিজেদের বেঁচে থাকার প্রত্যয় থাকতে হবে। আমরা যদি নিজেরা বেঁচে থাকি, ভালোভাবে বেঁচে থাকি, তাহলে দেশ ভালোভাবে বেঁচে থাকবে ইনশাল্লাহ। আমাদের যারা বিদেশে চাকরি করেন, এই মুহূর্তে অনেকেই ভীষণ রকমের অনিশ্চয়তার মধ্যে আছেন। তাদের আর্নিং কমে যাচ্ছে। এমনকি ইউরোপ, আমেরিকা, কানাডাতেও অনেক বড় রকমের যাদের অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও কোনো কোনো কান্ট্রি গভর্নমেন্ট থেকে সাপোর্ট করছে, বাট সেটা কতক্ষণ। তো এহেন সিচুয়েশনে আমরা কিন্তু নতুন একটি পলিসি করতে পারি। এই পলিসিতে যাওয়ার আগে আমি একটি গল্প বলবো আপনাদেরকে। আমার অনেক ধরনের ট্রেনিংয়ে অ্যাটেন্ড করার সৌভাগ্য জীবনে হয়েছে। আমি খুব বেশি শিক্ষিত না, বাট আমি ট্রেনিং পেলে অ্যাটেন্ড করি বিভিন্ন ধরনের। প্রায় 200-র মতো 1 দিন থেকে 7 দিনের সেমিনারে আমি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটেন্ড করেছি, যেগুলো থেকে জানার বা বোঝার চেষ্টা করেছি। বছর 2 আগে মালয়েশিয়ায় এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করি, যেখানে 400 জনের মধ্যে আমি একমাত্র ছিলাম পুরুষ, যিনি চাইনিজ নয়, এবং আরও 2 জন মালে মহিলা ছিলেন। জেনে অবাক হবেন, প্রোগ্রামটা ছিল কমপ্লিটলি আমেরিকার শেয়ার বাজার কীভাবে দখল করতে হবে, আমেরিকার শেয়ার বাজারে এনলিস্টমেন্টের জন্য। এবং ওইখানে 400 জনের মধ্যে আমার দেখা মিনিমাম 380 জন তারা নিবন্ধিত হয়েছে নতুন করে, নতুন উদ্যোক্তা তৈরি শেয়ার বাজারের জন্য। চাইনিজরা, এটা চায়না গভর্নমেন্টের প্রজেক্ট, 20টার মতো এনজিও করেছে। তারা প্রায় 50 থেকে 70 মিলিয়ন লোককে আমেরিকান স্টক এক্সচেঞ্জে ঢুকাচ্ছে। বিষয়টা একটু গভীরে গিয়ে চিন্তা করুন তো, কেমন সংবাদ এটি। চায়না ইনভেস্ট না করে ডলারে আমেরিকাতে ইনভেস্ট করাচ্ছে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সহ আরও 2টি স্টক এক্সচেঞ্জে। তাহলে এটি কেন? এটির সহজ উত্তর হলো যে তারা কোনো সৎ উদ্দেশ্য নিয়ে করছে বলে আমার মনে হয়, প্রতীয়মান হয় না। যেহেতু এই স্টক এক্সচেঞ্জগুলো সেফ অ্যান্ড সিকিউরড, আর ভবিষ্যতে যদি অর্থনৈতিক ধাক্কা দিতে হয়, তাহলে এটি সহজ। সামান্য একটি নোটিশ এদেরকে একবারে উইথড্র করে নিয়ে আসবে এবং আমেরিকার অর্থনীতির উপর ভীষণ রকমের বড় ধাক্কা পড়বে। আমি একটি পলিসি তৈরি করছি, এটি কাউকে ধাক্কা দেওয়ার জন্য নয়, তবে আমাদের সার্ভাইভিলিটির জন্য। আর সেটি হলো, আমরা যারা এই মুহূর্তে 1,25,00,000 বা 1,30,00,000 বাইরে আছি, তাদের মধ্যে আমরা যদি 1 বা 2 লাখ লোক সারা পৃথিবীর শহরগুলোতে বিপণন শুরু করি, ছোট ছোট গ্রোসারিকে টার্গেট করে, ছোট ছোট শপ টার্গেট করে, গ্যাস স্টেশন টার্গেট করে, তাহলে আমরা টিকে যাব এবং আমরা অনেকের কর্মসংস্থান করতে পারবো। এখানে যে পলিসিটা নিতে হবে, আপনি যদি মধ্যপ্রাচ্যে বা ইউরোপ আমেরিকায় থাকেন বা অস্ট্রেলিয়ায় কানাডাতে থাকেন, আপনি দেখবেন নিউজিল্যান্ডে থাকেন, এখানে গ্যাস স্টেশনগুলোতে যে আইটেমগুলো চলে তার মধ্যে নন পেরিশেবল আইটেম যেগুলো, তার মধ্যে একটা বড় অংশই হলো চায়নার। আমি চায়নার কোম্পানির পণ্য বিপণনের কথা বলছি না। আমি যেটা বলছি সেটা হলো, একটি সাপোর্টিং টিম থাকবে যেটি 100 কার্টুন 100 আইটেম দিবে। বাট আমাদের মূল উদ্দেশ্য থাকবে আমাদের বাংলাদেশের যে মা বোনরা, বাংলাদেশের যে শিল্প কারখানাগুলো পণ্য উৎপাদন করে, ওই পণ্যের কাভার আপে আমরা বাংলাদেশের পণ্যগুলোকে ঢোকাবো। আমরা যদি সেটা করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা 5 বছরের মধ্যে সারা পৃথিবীর প্রতিটি শহরে, প্রতিটি স্টোরে বাংলাদেশের পণ্যকে সুনিশ্চিত করতে পারবো। আমাদের দরকার স্ট্রং বিপণন গ্রুপ তৈরি করা।
একজন, দুইজন, তিনজন। চায়নার বিষয়ে আমি নিশ্চিত হয়ে বলছি, অসম্ভব রকমের সাপোর্ট দেওয়া সম্ভব। মাত্র এক কার্টুন করে আপনি 20 আইটেম নেন, আপনি পুরো সুন্দরভাবে অল্প পুঁজিতে এই কাজটি করতে পারেন। এবং এটি আমার দ্বারা না, এটি আপনি অনেকের দ্বারাই সাপোর্ট পাবেন। আপনি বিশ্বাস করতে পারেন না, অনেকের দ্বারা সাপোর্ট। আমি অলরেডি সাপোর্ট টিম তৈরি করেছি, আপনি যার কাছ থেকে নেন। বাট এটি করতে পারেন, বাট আপনাকে প্রমিস করতে হবে নিজের কাছে, সেটি হলো আপনি বাংলাদেশের পণ্য বিপণন করবেন। আপনি যদি চায়নার পণ্যকে বেঁচে থাকার তাগিদে বিক্রি করেন আর বাংলাদেশের কোয়ালিটি পণ্যকে আপনি ওই স্টোরগুলোতে পরিচিত করেন, ইনশাল্লাহ 5 বছর পর আর আমাদেরকে চায়নার পণ্য বিক্রি করতে হবে না। আমরা আমাদের পণ্য দিয়ে টিকে থাকতে পারবো ইনশাল্লাহ। আমাদেরকে দীর্ঘমেয়াদে এমন সব পরিকল্পনা করতে হবে যে আমি আমার নিজের অবস্থানকে দাঁড় করালাম। আমি আজকে কর্মজীবী ছিলাম, আমি হয়তো $70,000 বা $80,000 বছরে আয় করতাম ইউএসএতে, আমি এখন $3 মিলিয়ন আয় করি। আমার এখানে 200 লোক কাজ করে। এটি আপনি করতে পারবেন, আপনি সেই রকম মেধাবী। আপনি পৃথিবীর যে প্রান্তে আছেন না কেন, আপনি তৈরি হন, আমরা একসাথে কাজ করব। আমরা বাংলাদেশের পণ্যকে, বাংলাদেশের পতাকাকে আমরা সেই দেশগুলোতে সম্মানের সাথে উড্ডয়ন করব। আমরা বাংলাদেশকে চেনাবো, যেমনি করে আমাদের ক্রিকেটাররা বাংলাদেশকে চিনিয়েছে। পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশ মানে সাকিব আল হাসান চেনে। সেটা যদি সম্ভব হয়, তাহলে আমাদের পণ্য দিয়ে কেন আমরা পারবো না? আজকে আমাদের পণ্য প্রাণ অনেক দেশে আমরা দেখতে পাই, আমাদের বাকি পণ্যগুলোকে দেখতে হবে। আপনারা যারা ঘরে বসে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছেন, সেগুলো যদি কোয়ালিটি হয়, সেগুলো ওই বাজারে পৌঁছে যাবে, যে বাজার আপনি জানেন না কোথায় আছে। বাট এটি সম্ভব। বিশ্ব একটি ছোট্ট গ্রাম, আমরা পারি, আমরা পারবো, আমরা করে দেখাবো। আপনাদেরকে আমি শেষ যে তথ্যটি বলবো, শুরুতে বলেছিলাম আমাদের ব্যবহারযোগ্য জমি মাত্র 13%। মাত্র 13% আমাদের মাথা প্রতি ব্যবহারযোগ্য জমি, যদি আমরা 18 কোটি মানুষ হই। এত অল্প জমির এত ফসল, আল্লাহর বরকত ছাড়া এটি সম্ভব নয়। আমি আগের কয়েকটি লাইভে বলেছিলাম, আজও বলছি, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে যে জমি আছে তার চেয়ে বেশি ব্যবহারযোগ্য জমির ব্যবস্থা করতে পারবো 30 থেকে 99 বছরের লিজে, যেখানে আমাদের দেশের শ্রমিকরা গিয়ে ফসল ফলাবে এবং তারা আমাদের দেশে রেমিটেন্স পাঠাবে। এবং বর্তমানে যে আমরা 11 থেকে 14 বিলিয়ন ডলার রেমিটেন্স পাই, এটি কয়েক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রয়োজন উদ্যোগ, আমাদের প্রয়োজন দেশকে ভালোবাসা, আমাদের প্রয়োজন দেশের জন্য যার যার অবস্থান থেকে করা। আমি নিতান্তই সাধারণ মানুষ, আমার শিক্ষা, আমার ক্ষমতা, আমার জ্ঞান নিতান্তই সামান্য। আজকে যারা শুনছেন তাদের চাইতে সামান্য, এটা আমি বিশ্বাস করি। তবে আমি এটা বিশ্বাস করি, আমাদের সবার মধ্যে দেশপ্রেম আছে। আমরা 18 কোটি মানুষের একটি পরিবার। এই 18 কোটি মানুষের পরিবারকে যদি আমরা আরও ভালো রাখতে চাই, তাহলে সবাই মিলে দেশের জন্য কাজ করতে হবে। আমি যদি আমার নিজের জন্য কাজ করতে পারি, আমি যদি আজকে আমার আত্মকর্মসংস্থানের সুনিশ্চিত করতে পারি আমার তাহলে আমি আমার দেশকে অনেক মর্যাদার আসনে নিয়ে যেতে পারবো। আমি বিশ্বাস করি আমরা এই মর্যাদায় আসনে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করব। আল্লাহ পাক এই করোনা উত্তর পরিস্থিতিতে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দিক, আমাদেরকে বেশি পরীক্ষা না করুক, বিপদ থেকে আমাদের রক্ষা করুক। আপনারা যারা বাংলাদেশে আছেন, আপাতত সরকার যেহেতু বন্ধ দিচ্ছে, আপনাদেরকে দয়া করে ঘরে থাকুন। নির্দিষ্ট দূরত্ব, শারীরিক দূরত্ব মেনটেন করুন, সামাজিক দূরত্ব নয়। করোনা গরিব ধনী চেনে না। আপনাকে বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং বাংলাদেশের জন্য। আপনি বাংলাদেশের জন্য কোনো সংখ্যা নয়, আপনি সম্পদ। যে যাই বলুক, আপনি সম্পদ। আপনাকে হারালে বাংলাদেশ সম্পদ হারাবে। আপনি সেই বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আগামী দিনগুলোতে আরও সুন্দর দিন পার করব, আরও স্বর্ণালী ভবিষ্যৎ আনব। সবাই সবার জন্য দোয়া করব। সবাইকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।